আচ্ছা মেঘ, তুমি কি আমাদেরকে একটু সুস্থভাবে, একটু ভদ্রভাবে বাঁচতে দেবে না? এইগুলো নিয়ে কানাঘুষো শুরু হয়েছে জানো? কোনটা নিয়ে? আমার শাখা সিঁদুর পড়া নিয়ে, নাকি নীলের আমাকে ত্যাগ করে দেওয়া নিয়ে, নাকি ওই জিষ্ণু আসা নিয়ে? সবটা নিয়ে শুরু হয়েছে। ব্যাস, তাহলে আর সমস্যা কিসের? সেটা তো তুমি বুঝবে না। ওই ভ্যাগাবন ছেলেটাকে নিয়ে 5টা লোক 5টা কথা বলতে শুরু করেছে, কানাঘুষো শুরু হয়েছে। ওই ছেলেটা আমাদের বাড়িতে কেন আসে, এতক্ষণ কেন থাকে? মা, তাদের অনেক ফাঁকা সময় আছে, সেই সময় তারা কি করবে সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমি কি করব? একদম চ্যাটাং কথা বলবে না তুমি। এতদিন এই বাড়িটাকে পাড়ার লোকেরা ভদ্র বাড়ি বলে জানতো, সমীহ করে চলতো। এখন তোমরা দুজনে মিলে যা শুরু করেছো। মা, এটা ভদ্র বাড়িই ছিল, এখনো তাই আছে, আর ভবিষ্যতেও তাই থাকবে। একটা ছেলে আমার সঙ্গে এসে কথা বললে, গান গাইলে, এটা অভদ্রলোকের বাড়ি হয়ে যায় না। ওই ছেলেটাকে তুমি এ বাড়িতে আসতে মানা করে দেবে, ব্যাস। সেটা আমি পারবো না মা। আমার হাতে 1টা বছর সময় আছে। এই সময়টার মধ্যে আমাকে যতটা সম্ভব গুরুজির থেকে শিক্ষা নিয়ে নিতে হবে, আর তাতে আমার জিষ্ণুর হেল্প লাগবে। তাই? তাহলে ঠিক আছে, আমি ওকে আসতে মানা করে দেবো। হ্যাঁ না মা, এই কথাটা তুমিও বলবে না, আর আমিও বলবো না। এই মেয়ে দুটো না আমার মাথাটা খারাপ করে রেখে দেবে। বড়টাকে পই করে বলছি, নীলের পিছনে দৌড়স না, ছুটিস না, তাও ছুটে চলেছে। আর এই মেয়ে, ও যে কি করতে চায়, জীবনে কি করে দাঁড়াতে চায় নিজেই জানে না। গান গাইছে, গাইয়ে হয়ে নিজের জীবনটা কাটিয়ে দেবে, গোষ্ঠীর পিণ্ডি হবে, উদ্ধার করবে আমাকে। আসছি। তোমার ফোনটা বাজছে, ধরো। হ্যালো। হ্যাঁ ঠাম্মি, কেমন আছো? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। যে ঘরের লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যায়, সেই ঘরে তো অলক্ষ্মীর বাসা বাঁধে। ঠাম্মি, তুমি এভাবে কেন বলছো? চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখছি। গিনি দিদি ওই রূপের ঘরেই তো যাচ্ছে রে, কোনোভাবেই না সেই যাওয়াটা আটকানো গেল না রে। একেবারে সর্বনাশের দিকে ছুটে চলেছে সকলে। ঠাম্মি দেখো, বিয়ের পর তো ছেলেটা ঠিকও হয়ে যেতে পারে, তুমি এত কষ্ট পেও না ঠাম্মি। না রে, যে শয়তান সে কখনো বদলায় না। ও শয়তান, ও এই বাড়িতে এসে তোর সঙ্গে শয়তানি করেছে, আর ওর শয়তানির দোসর হচ্ছে তোর দিদি। রাগ করিস না, সে যেন বাড়ি শুদ্ধ সবাইকে না বশ করে রেখেছে রে। হ্যাঁ রে দিদি, কোনোভাবে বাঁচানোর কোনো উপায় নেই, তাই না? দেখো, উপায় থাকলেও আমার জানা নেই ঠাম্মি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি, আমি আর কি করতে পারি বল? আচ্ছা, বিশ্বাস করে মানে করতে বাধ্য হয় এমন কিচ্ছু করা যায় না? ও দিদি, শেষ চেষ্টা একবার করা যায় না? কিন্তু সেটা কিভাবে? ওরে সেটাই তো জানি না, বড্ড বড্ড অস্থির লাগছে। তাই তোকে বললাম দিদি। যাকে বলি, শোন না, তুই কেমন আছিস? ওই আর কি আছি ঠাম্মি। সব যে কি হয়ে গেল। শোন না, বলছি কি, তোর লেখাপড়া, তোর গান বাজনায় মন দে দিদি। আজ মনটা বড্ড অস্থির লাগছিল জানিস তো দিদি, আর ঠিক সেই সময় তোর ফোনটা এলো। যাকে তুই ভালো থাকিস দিদি, ভালো থাকিস, রাখি। হ্যাঁ ঠাম্মি, রাখো।
আর কি উপায় থাকতে পারে ঠাম্মি? আমার কাছে কোনো উপায় থাকলে আমি অন্তত তোমার জন্য, শুধু তোমার জন্য আর একটা চেষ্টা করতাম ওই রূপের মুখোশ খুলে দেবার। বাবা রে বাবা, এই মেয়েটা আজ আমাকে সঙ্গে নিয়ে নিয়ে কত যে শপিং করিয়েছে তার নেই ঠিক। বুঝলি গিনি? এই যে ময়ূরী না থাকলে তোর বিয়েটাই হতো না। এমা না না, আমি না থাকলেও সবকিছু হতো। কিন্তু জেঠিমণি, তোমাকে আমি কেন শপিং করাবো না বলো তো? তুমি তো আমাদের শো স্টপার, তুমি পালিয়ে গেলে হবে নাকি? শো স্টপার? বাবা, কত রকম কথা জানিস রে তোরা। হ্যাঁ, ঠিকই তো বলেছে, তুমি তো আমাদের সবার মধ্যে সুপারস্টার। ও তুমি বুঝতার মেয়ে আমার। আজকে হাসপাতালে যে তোমার জন্য আমার দিনটা নষ্ট হলো, যেতে পারলাম না। ভাগ্যিস তোর কোনো কাজ ছিল না। সেরকম কোনো কাজ ছিল না, সেটা আমি জানতাম, তাই জন্যই তোমাকে আমি ছাড়িনি। যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতো তাহলে তো আমি তোমাকে আটকে রাখতাম না। দেখেছিস তো কত বোঝে সব জিনিসটা। হ্যাঁ, দাঁড়া 1 মিনিট। এইটাকে কেমন মানিয়েছে? ওইটা তোমার, গিনির বিয়ের দিন এটা তুমি পরবে। অসম্ভব। জেঠিমণি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গো? না না, আমার 70-এর কথা বলতে পারবে না যে আমার মাথা খারাপ হয়েছে। তো আমি এটা রাখতে পারবো না। আমি কেন নেব এটা? আমি তোকে দিচ্ছি, তাই জন্য তুই নিবি। জেঠিমণি, এটা হয় না, এত দামি জিনিস আমি। কেন হয় না রে? আমি তোকে ভালোবেসে দিচ্ছি, আমার ভালোবাসার কোনো দাম নেই? জেঠিমণি, তুমি ওভাবে বলো না প্লিজ। তুই তো কথা বাড়াচ্ছিস, একদম চুপ করে থাকবি, যেটা বলবো সেটা শুনবি। এবার আয়নায় দেখ, পছন্দ হয়েছে? মানিয়েছে না? চমৎকার ময়ূরী, চমৎকার। নিজের ফিরে আসার শুরুটা চমৎকার চলছে। নীলকেও অনেকটা নরম করে ফেলেছি, এবার মাকে মানাতে হবে। তাহলেই হ্যালো, সৌরনীল বলছো? হ্যাঁ বলছি, আপনি? আমি তোমাদের লয়ার মিস্টার সিনহা বলছি। আমার ফার্ম থেকে তোমার কাছে একটা ডিভোর্সের ড্রাফট পিটিশন পাঠানো হয়েছে, তুমি পেয়েছো? পেয়েছি। তুমি ওটা একটু তাড়াতাড়ি দেখে যদি পাঠিয়ে দাও। ডক্টর গাঙ্গুলি, মানে তোমার মা ওটা নিয়ে একটু তাড়া দিচ্ছে। যদি কোথাও কিছু চেঞ্জ করার থাকে তাহলে একটু মার্ক করে দিও। পাঠিয়ে দেবো। ডিভোর্সের পেপারটা আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ নীল, এরকম একটা টক্সিক সম্পর্ক রাখার কোনো মানে হয় না। ও মা, মা, আমি জানি তোমার একদম ভালো লাগেনি ব্যাপারটা, কিন্তু আমি কি করব বলো তো? কি করতাম আমি?
মুখের উপর ফিরিয়ে দিতাম? সেটা কি দেওয়া যায় বলো? আমি অনেকবার বলেছিলাম জেঠিমণি আমি নিতে পারবো না, নেওয়া সম্ভব না। আশ্চর্য, উনি তো নিজে লেখাপড়া জানা মানুষ একটা, উনি বোঝেন না এটা দেওয়াটা খারাপ, আমাদেরকে অপমান করা হয়। এই না না মা, অপমান টপমান কিছু না। আর সেরম হলে আমি নিজে নিতাম বলো জিনিসটা? না তো। কি বলতো জেঠিমণি না আমাকে সেই আগের মতোই দেখে, এখন আগের মতোই ভালোবাসে। ভালোবাসা না চাই, সব লোক দেখান। নিজের ছেলেকে শাসন করে না কেন? সামলাতে পারে না? তুই কি করে ভুলে গেলি নীল তোর সাথে কত অন্যায় করেছে? মা বিশ্বাস করো, আজকের নীল একদম নতুন একটা মানুষ। তুমি বিশ্বাস করবে না নীল এখন কতটা বদলে গেছে। ও নিজের প্রত্যেকটা ডিসিশন রিপেন্ট করছে। আমাকে কতবার বলে আমি একটা বিরাট ভুল করেছি, আর তার জন্য এখনো ভুগে চলেছে। তার জুতো মেরে গরুদান করলে কি হবে? মা প্লিজ সবসময় ওর উপর এরকম রাগ করে থেকো না। তোমাকে আমি সেদিন বলেছিলাম না নীল আমাকে একটা নেকলেস দিতে চেয়েছিল, আমি নিইনি। এটা ওই নেকলেসটাই আমি ওর হাত থেকে নিইনি বলে ও জেঠিমণির হাত দিয়ে দেওয়ালো। মা ও আমার জন্য খুব কেয়ার করে, ওর আমার সঙ্গে ভালো লাগে সত্যি। তা ওর মতলবটা কি শুনি? হ্যাঁ, একসঙ্গে দু বোনকে নিয়ে ঘর করা? মা আবার তুমি নীলের সম্পর্কে এভাবে কথা বললে আমি আর এই ব্যাপারে কিভাবে কথা বলবো ওর সম্পর্কে? কিভাবে কথা বলবো? তোর বর হিসাবে আমি ওকে কোনোদিন বিশ্বাস করতে পারিনি, মেঘের বর হিসাবেও করি না। খুব তো সেদিন বড় মুখ করে বলে গেল ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। পাঠিয়েছে কাগজ? হ্যাঁ, এদিকে তোকে দুল দিচ্ছে, নেকলেস দিচ্ছে, আর ওদিকে মেঘকে বাড়িতে গাড়ি করে পৌঁছে দিচ্ছে। উফ, মাকে সামলানো তো বড্ড টাফ হয়ে যাচ্ছে। মা আমি তো বললাম ওই বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারটা, ওটা তো ওই মেঘের একটা ন্যাকামি। ও এমন করেছিল যে নীল কি করছিল গুরুজির বাড়ির রাস্তায়? মেঘের পেছনে তো ঘুরঘুর করছে। মা তুমি অকারণে ওর উপর এরকম করে রাগ দেখাচ্ছ, ভুল বুঝছো ওকে। ও কি করে বুঝবে মেঘ কোথায় গান শিখতে যায়? ওটা ওটা জাস্ট একটা কোইন্সিডেন্স। সেটা তুমি মানলে মানো, আমি মানতে পারবো না। ও একটা বদমাইশ ছেলে। মা প্লিজ, তুমি যখন নীলের সম্পর্কে এভাবে কথা বলো সেই কথাগুলো আমাকে হার্ট করে, বুঝতে পারো না? ও মা একটু বোঝার চেষ্টা করো। আমার এতদিনের ভালোবাসা পরিণতি পাবো এতদিন পরে। নীল আমার হবে। তুমি তো জানো মা, আমি প্রথম দিন যখন নীলকে দেখেছিলাম আমি তবের থেকে ওকে ভালোবাসি। সরে এসেছিলাম মেঘের কথা ভেবে। ও মেঘের দিকে গিয়ে একটা ভুল করেছে বাস। তাহলে বল মেঘকে ডিভোর্সটা দিতে। মা ডিভোর্স ও মেঘকে যে কোনো দিন দিয়ে দিতে পারে, কিন্তু এখন তো একটু বিজি আছে, তাই ওর লয়ারের কাছে যাওয়ার সময় পাচ্ছে না। সামনে ওর বোনের বিয়ে, ওর কত কাজ বলো তো। লাল তো একটা অকম্য, সব কাজ তো নীলকেই দেখতে হচ্ছে। তাই জন্য আমি আর ওকে জোর করিনি এসব নিয়ে। আচ্ছা মা, ডিভোর্সের পেপারটা তো মেঘও পাঠাতে পারে বলো। ওই বা নীলের অপেক্ষায় কেন বসে আছে? ও তো নীলের জীবন থেকে সরে গিয়ে ওকে মুক্তি দিতে পারে বলো। তুমি একবার ওকে বলে দেখো না। মেঘের মেসেজ এত সকাল সকাল? মেঘ হঠাৎ করে মেসেজ? একবার দেখা করা প্রয়োজন দুজনের জন্য, আর সেটা খুব দ্রুত। আজ তোমার দেরিতে ক্লাস, তোমার অসুবিধে না থাকলে আমি ইউনিভার্সিটির বাইরেও দেখা করতে পারি, আর সেটা করাই ভালো। উত্তরের অপেক্ষা করছি। মেঘ দেখা করতে চাইছে কেন? ওর কি বলার আছে? ও কি ফিরে আসতে চায়? না, ও আসতে চাইলেই তো আসা যাবে না। আসতে চায় কি? আসার মধ্যে কেমন যেন একটা কমেন্ডিং ব্যাপার।
কি লিখেছে? দেখা করা প্রয়োজন দুজনের জন্য। সরি মেঘ রয়, আমার তোমার সঙ্গে দেখা করার আর কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সিটির বাইরে তো, তুমি অপেক্ষা করো। কিপ ওয়েটিং। সকাল 7টায় পাঠানো মেসেজের যখন 11টা অবধি রিপ্লাই নেই, তার মানে এটা ধরে নিতে হয় যে মেসেজে যেগুলো লিখেছি সেগুলো শুনতে তুমি রাজি না। তুমি এক্সপেক্ট করো কি করে যে আমি তোমার কথা মতো তোমার সঙ্গে বাইরে যাব? তুমি একটা মেসেজ লিখে দেবে আর সৌরুনি গাঙ্গুলি সুরসুর করে তোমার ইনস্ট্রাকশন মতো তুমি যেখানে বলবে সেখানে গিয়ে দেখা করবে? কেন? তা হঠাৎ করে আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করার শখ হলো কেন তোমার? নাকি ফিরে আসার জন্য হাতে পায়ে ধরবে? কোনটা? সেই দুর্ভাগ্য যেন আমার এই জন্মে না হয়নি, তার প্রার্থনা করব। যাকে আমার ভাবাই ভুল হয়েছে যে তুমি আমার কথা মতন কিছু করবে। যেটা বলার জন্য মেসেজ করেছিলাম সেটা এখানেই দিয়ে দিই। এটা কি? দেখো, নীল, একটা রিকোয়েস্ট করছি। এই ডিভোর্সটা যখন ইনএভিটেবল, এটা নিয়ে আর কোনো ইগো ইস্যু ক্রিয়েট করো প্লিজ। তোমার নানা কারণে বোধহয় এটা তৈরি করা হয়ে উঠছে না, তাই আমি তৈরি করে দিই। মহত্ব? আমাকে সাহায্য করার মহত্ব দেখাচ্ছ তো? মহৎ বা লঘু কোনো ব্যাপারই এটা নয়। এটা একটা প্রয়োজনীয় ব্যাপার, আর প্রয়োজনটা তোমার আমার দুজনেরই। মিউচুয়াল তুমি ধরেই নিচ্ছ। আর আমি যদি কন্টেস্ট করি? বেশ, করতে চাইলে করতেই পারো, আমার তো বাধা দেওয়ার উপায় নেই। তাহলে কন্টেস্টই হোক। তুমি কোর্টে কি বলবে? তুমি কেন ডিভোর্স চাও সেটা কি বলবে? বলার বিষয়ের অভাব আছে নাকি নীল? নাকি কারণের অভাব আছে? আমার তো সেটা মনে হয় না। তবে হ্যাঁ, খুব বেশি প্রয়োজন না হলে আমি আমার ওপর রোজকার হওয়া মানসিক অত্যাচারের কথা হয়তো কোর্টে দাঁড়িয়ে বলবো না। শুধু এটাই বলবো যে তোমার সঙ্গে আত্মসম্মান নিয়ে থাকা যাবে না, সেটা সম্ভবই নয়। আর সেটা আমার কাছে বড্ড প্রিয়। আমার বাপির দেওয়া প্রথম শিক্ষাই ওটা যে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে বাঁচো। আমি অনেক দিন বাপির শিক্ষা ছেড়ে কম্প্রোমাইজ করে তোমার সঙ্গে থেকেছি, কিন্তু আর আমি আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার সঙ্গে থাকতে পারবো না। আত্মসম্মান নাকি কোর্টে গিয়ে আসল সত্যিটা বলতে পারবে না সেটা? তোমার কাছে কোনটা সত্যি আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, ধরছি না তোমাকে। কোর্টে দাঁড়িয়ে তো বলতে পারবে না যে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারছি না, সেই জন্য। ওটা বরং তুমিই বলো, ওটা তোমার স্ট্যান্ডার্ড। মেঘ, মুখ সামলে কথা বলো। আর আমিও আশা করব তুমি এটা মাথায় রাখবে, যেটা তোমার ইউনিভার্সিটি। আমি ভুল তো কিছু বলিনি। তুমি তোমার অভিযোগের সঙ্গে আমার উপর গোয়েন্দাগিরি করে কি কি প্রমাণ পেয়েছো সেগুলো ওখানে দিও, আমার অসুবিধা নেই। আর মনে রাখো, বেশি দেরি করো। যাকে ওই নেকলেস কিনে দিতে চাইছো তাকে আর আঘাত করো না। তারাটা কার? তোমার না তোমার ওই নতুন বন্ধু? ধরো আমারই। আমি আর এই মিথ্যে বিয়েটার মধ্যে থাকতে চাই না। আমি নিজেও মুক্তি পেতে চাই আর তোমাকেও মুক্তি দিতে চাই।
আসছি। তুই ইউনিভার্সিটি থেকে চলে এলি? হ্যাঁ, ক্লাস করতে ইচ্ছে করলো না তাই। বাবা, তোর ক্লাস করতে ইচ্ছে করলো না? সূর্য নিশ্চয়ই পশ্চিম দিকে উঠেছে বল। মা, আমি ঘরে যাচ্ছি। শরীর খারাপ করছে? না, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে চলে এলি যে? এমনি ইম্পর্টেন্ট কোনো ক্লাস ছিল না তাই। দাঁড়া, নীলের সঙ্গে ঝামেলা করেছিস? না। ও তোকে ডিভোর্সের কাগজ কিছু দিয়েছে? না, ভাবছি আমি পাঠিয়ে দেব। তোদের এই ব্যাপার স্যাপারগুলো না কিছু বুঝি না, জানিস তো। তোদের বিয়ে করতে যত তারা, ডিভোর্স পেতে তার থেকেও বেশি। যাকে যাক, যখন এসে পড়েছিস ওপরে যা, ময়ূরীর ঘরে যাও, শরীরটা ভালো নয়। কেন, কি হয়েছে আবার? কি আবার হবে, নতুন করে কিচ্ছু আবার নেই তো। গিনির বিয়ে না, দৌড়ঝাঁপ শুরু করেছেন, গয়না গাটি কাপড় সব ওকে কিনতে হচ্ছে। যা, গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাওয়া যা। কি মিস্টার রূপঙ্কর সান্যাল, ডাক্তার বাড়ির জামাই হতে চলেছ তো? কিন্তু ব্যাপারটা তো খুব একটা খুশিতে ডগমগ হওয়ার মতো নয়, তাই না? কি বলছো, ব্যাপারটা খুশিতে ডগমগ হওয়ার মতো নয়? অবভিয়াসলি। তাহলে করছো কেন বিয়েটা? তুমি এত বেশি বেশি প্রশংসা করে দিলে আমার নামে, আমার তো আর পালানোর ওটা রাস্তা রইল না। আমি কি করে জানবো তুমি এই ঘাটে ভিড়ে যাবে? দেখো, তুমি যেরকম ছেলে, মানে ওই ফুলে ফুলে মধু খাওয়ার মতো, আমি তো ভেবেছিলাম গিনির সঙ্গেও ফুর্তি করে কেটে পড়বো। তুমি যে গিনিকে বিয়ে অব্দি এগোবে সেটা আমি কি করে জানবো? ড্যাড এমন জেদ ধরে বসলো না। রূপঙ্কর সান্যাল, অলওয়েজ রিমেম্বার যে আমার জন্যই তুমি তোমার বাবার সম্পত্তির থেকে বঞ্চিত হলে না।